বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত। তো আমরা অনার্স তৃতীয় বর্ষ প্লান্ট বায়োকেমিস্ট্রি থেকে ক্লাস নিচ্ছিলাম। আজকে ক্লাস সংখ্যা 12 এবং বিষয় শিরোনাম হলো সেল মেমব্রেন। আমি সুস্মিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে কোষঝিল্লি, কোষঝিল্লির রাসায়নিক গঠন প্রকৃতি, কোষঝিল্লির গঠনশৈলী এবং কোষঝিল্লির কাজ। দেখি এই অধ্যায়ের আলোচনাগুলো কি আসে। তো এই কোষঝিল্লি সম্পর্কে তোমাদের একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসো কোষঝিল্লি। কোষঝিল্লি কি? কোষঝিল্লি হলো উদ্ভিদ ও প্রাণীর কোষের সাইটোপ্লাজমকে ঘিরে যে দ্বিস্তর স্থিতিস্থাপক সূক্ষ্ম পর্দা অবস্থান করে তাকে সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা অথবা বাংলায় কোষঝিল্লি বলে। কার্ল উইলহেম ভন নাজেলি সর্বপ্রথম এই প্লাজমা মেমব্রেন শব্দটি ব্যবহার করেন। তিনি যৌগিক মাইক্রোস্কোপে কোষঝিল্লি দেখা যায়নি, কিন্তু তিনি করেছেন কি, তিনি বুঝতে পেরেছিলেন যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের পরিধির দিকে অধিকতর ঘন, আঠালো এবং সাইটোপ্লাজম থেকে পার্থক্যযুক্ত একটা পর্দা রয়েছে। তিনি সেই পর্দাটাকেই, সেই সূক্ষ্ম অঞ্চলটাকেই বলেছেন সেল মেমব্রেন। তো এরকম উদ্ভিদের কোষ প্রাচীর থেকে বাইরের দিকে একেবারে, তারপরে কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজমের মাঝখানে গিয়ে কোষ ঝিল্লি থাকে। এই কোষ ঝিল্লি হলো উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহের কমন। প্রাণী দেহ যে কোষের যে আবরণটা থাকে বা পর্দাটা থাকে সেটা হলো কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির কাজ হলো কি, কোষের আকার আকৃতি প্রদান করা এবং কোষের বিভিন্ন অঙ্গাণুকে সুরক্ষা প্রদান। তো এই যে কোষের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো আছে, এই ক্ষুদ্রাঙ্গাণুগুলো যেমন সাইটোপ্লাজমের ক্ষুদ্রাঙ্গ, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর নিউক্লিয়াস, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, এই যে ক্ষুদ্রাঙ্গগুলো আছে কোষ গহ্বর, এই সকল ক্ষুদ্রাঙ্গরই আবার একটা ঝিল্লি বা আবরণ থাকে। আবরণ দ্বারা আবৃত হয়েই একটা অঙ্গাণু তার আকৃতি প্রাপ্ত হয়। তো এই যে সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গগুলো আছে, তার যে ঝিল্লিটা আছে সেই ঝিল্লিটার নাম হলো জৈব ঝিল্লি। আর কোষ গহ্বরের যে কোষ প্রাচীর মানে ঝিল্লিটা আছে, এই ঝিল্লিটার একটা বিশেষ নাম হলো টনোপ্লাস্ট। এই টনোপ্লাস্ট পরীক্ষায় আসে, টনোপ্লাস্ট কাকে বলে। তাহলে কি লিখবো আমরা? লিখবো হলো কোষ গহ্বরের চারদিকে যে ঝিল্লি থাকে তাই হলো টনোপ্লাস্ট। এইখানে দেখো আমরা দুইটা কোষ দিয়েছি, একটা প্রাণী অ্যানিমাল সেল আর একটা হলো প্লান্ট সেল। অ্যানিমাল সেলের যে বাইরের দিকে যে আবরণটা আছে, এই যে আবরণ, এই আবরণটাই হলো প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা বা সেল মেমব্রেন। হ্যাঁ, আর দেখো এইখানে তাকালে দেখবা যে বাইরের দিকে একটা প্রাচীর আছে, তারপরে ভিতরে আর একটা প্রাচীর আছে, তার মধ্য গিয়ে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গগুলো অবস্থিত। এটা হলো প্লান্ট সেল। প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে প্রধান পার্থক্য হলো কি, দেখো এই প্লান্ট সেলে দুইটা প্রাচীর থাকে, বাইরের দিকে কোষ প্রাচীর আর ভিতরের দিকে কোষ ঝিল্লি। আজকের আলোচ্য বিষয়টা আমাদের এই কোষ ঝিল্লিটা, অর্থাৎ দুইটারই যেটা কমন বৈশিষ্ট্য কোষ ঝিল্লি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া এই যে বিভিন্ন, এটা নিউক্লিয়াস,
চারিদিকে রাইবোজোম আছে, গোলজি বস্তু আছে, প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে গোলজি বস্তু আছে। এই যে এই একটা কোষ গহ্বর আছে, এই যে অঙ্গাণুগুলো, এই অঙ্গাণুর মধ্যেও অঙ্গাণুগুলো কোনো ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিগুলোকে বলা হয় জৈব ঝিল্লি। তো কোষ ঝিল্লি এবং জৈব ঝিল্লির কিছু বৈশিষ্ট্য সেম সেম, দেখা যায় অনেকগুলো গঠন কাঠামো উপাদান একই ধরনের। আচ্ছা, এই হলো আমাদের কোষ ঝিল্লি। তারপরে আসো কোষ ঝিল্লির রাসায়নিক গঠন। সমস্ত কোষ ঝিল্লি অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর সকল কোষেরই প্রধান উপাদান হলো লিপিড এবং প্রোটিন। এই লিপিড এবং প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য একে বলা হয় লিপোপ্রোটিন। অর্থাৎ লিপিড এবং প্রোটিন দ্বারা যে ঝিল্লি গঠিত তাকে বলা হয় লিপোপ্রোটিন ঝিল্লি। এর অনুপাত কোষভেদে পার্থক্য হতে পারে। এছাড়া এই উপাদান ছাড়াও কিছু কিছু শর্করা থাকে, সায়ালিক অ্যাসিড থাকে, কোলেস্টেরল থাকে, ধাতব আয়ন থাকতে পারে, ইত্যাদি থাকে। আচ্ছা, তাহলে প্রধান উপাদান হলো দুইটা, একটা হলো প্রোটিন আর একটা হলো লিপিড। আসো প্রোটিন কি? প্রোটিন হলো কি আমরা আগে জানি, প্রোটিন হলো কতগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটাই হলো কোষ ঝিল্লির আয়তনের 50% হলো প্রোটিন, অর্থাৎ অর্ধেক হলো প্রোটিন। এই প্রোটিনগুলো কোষের কোষ ভেদে এবং ঝিল্লি ভেদে বিভিন্ন মানে এই পার্সেন্টেজে পার্থক্য হতে পারে, তবে অর্ধেক বা তার কাছাকাছি হলো প্রোটিন। কোষ ঝিল্লিতে 3 রকমের প্রোটিন দেখা যায়, একটা হলো গঠনগত প্রোটিন, দুইটা হলো এনজাইমেটিক প্রোটিন, আর তৃতীয় হলো বাহক প্রোটিন। আচ্ছা, গঠনগত প্রোটিন কি জিনিস? আমরা জানি গঠনগত প্রোটিনের মধ্যে প্রধান কাজই হলো কোষ ঝিল্লির মেরুদণ্ড অর্থাৎ কাঠামো তৈরি করা হলো এই গঠনগত প্রোটিনের প্রথম কাজ। গঠনগত প্রোটিনের মধ্যে আছে কি? আছে হলো বিভিন্ন রকমের গঠনগত প্রোটিন দেখা যায়। এই প্রোটিনগুলোর মধ্যে যা 25 থেকে 33% হলো আলফা হেলিক্স যুক্ত প্রোটিন, আর বাকিগুলো বিভিন্ন রকমের হতে পারে। এর আরেকটা কাজ হলো এরা ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা দান করে। আর এই যে এগুলোকে অত্যন্ত হাইপোফোলিক অর্থাৎ হাইপোফোলিক দ্রব্য এখানে বিদ্যমান। আচ্ছা, তারপর হলো এনজাইমেটিক প্রোটিন। এই এনজাইমেটিক প্রোটিন কোষ ঝিল্লির মধ্যে প্রায় 30 রকমের এনজাইমেটিক প্রোটিন পাওয়া যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ এনজাইমেটিক প্রোটিন হলো ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এটিপিএইচ, অ্যালকোহল ফসফেটেস, গ্লুকোজ ফসফেটেস, তারপরে অ্যাসিড অ্যামাইনো ফসফোএস্টারেজ ইত্যাদি। এগুলো হলো এনজাইমেটিক প্রোটিন। এই প্রোটিনগুলো শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিয়াশীল ভূমিকা পালন করে। তারপরে আসো বাহক প্রোটিন। বাহক প্রোটিন মানে যে প্রোটিনটা কিছু বহন করে। কি বহন করে? এরা ঝিল্লিতে কিছু আয়ন বহন করে। হ্যাঁ, এই জন্য এদেরকে বলা হয় আয়ন বাহক প্রোটিন। এই প্রোটিনটাও এই কোষ ঝিল্লির মধ্যে বিদ্যমান। তারপরে আসো লিপিড। লিপিড হলো কি? কোষ ঝিল্লির শুষ্ক ওজনে প্রায় 30 থেকে 60% হলো লিপিড। এতে 5 রকমের ফসফোলিপিড থাকে। মোট লিপিডের প্রায় 50% লেসিথিন। আচ্ছা, এখন আমরা দেখি কি বলছি যে শুষ্ক ওজনের এত 5 রকমের ফসফোলিপিড থাকে, অর্থাৎ লিপিডের সাথে যখন ফসফরিক অ্যাসিড থাকে, তোমাদের মনে আছে ফসফোলিপিড পড়িয়েছিলাম, সেখানে বলছিলাম যে এটা একটা যৌগিক লিপিড। এই যৌগিক লিপিডে গ্লিসারল, তারপরে ফ্যাটি অ্যাসিড, সাথে ফসফরিক অ্যাসিড থাকবে এবং নাইট্রোজেন বেস থাকে। এই 4টা জিনিস মিলে হবে ফসফোলিপিড।
তো বিভিন্ন 5 রকমের ফসফোলিপিড থাকে, তার মধ্যে লেসিথিন একটা। আমরা সেদিন তোমাদের সংকেতও শিখিয়েছিলাম, সেই সংকেতের মধ্যে লেসিথিনের কথা বলছিলাম, যা কোষঝিল্লি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো 50 ফসফোলিপিডের মধ্যে আবার 50% হলো লেসিথিন। এখানে আমরা একটা লেসিথিনের সংকেত দিয়ে দেখাইছি। এই যে দেখো, এইটা হলো একটা গ্লিসারল। এই 3টা ফসফরিক অ্যাসিড হওয়ার কথা ছিল, ফ্যাটি অ্যাসিড হওয়ার কথা ছিল, এখানে 2টা ফ্যাটি অ্যাসিড আছে, আর তৃতীয় ফ্যাটি অ্যাসিডের জায়গায় ফসফরিক অ্যাসিড আসছে। ফসফরিক অ্যাসিডের সাথে আবার একটা পোলার অংশ, কোলিন। এই কোলিনটা হলো পোলার অংশ এবং এটা হলো নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেসটা সমৃদ্ধ যে যৌগটা, এটাই হলো লেসিথিন। ঠিক আছে, তারপরে আসো ঝিল্লির গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে একত্রে গ্লাইকোকেলিক্স বলে। অর্থাৎ ঝিল্লির মধ্যে গ্লাইকোপ্রোটিন দেখা যায়। গ্লাইকো মানে কি? প্রোটিনের সাথে যখন গ্লুকোজ বা শর্করা থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, এবং লিপিডের সাথে যখন গ্লুকোজ অথবা শর্করা থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। এই 2টা যৌগকে একত্রে বলা হয় গ্লাইকোকেলিক্স। পরীক্ষায় আসে গ্লাইকোকেলিক্স কাকে বলে। লিখবা কি? লিখবা হলো ঝিল্লির গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোকেলিক্স। আচ্ছা, তারপরে দেখো অন্যান্য বস্তু। অন্যান্য বস্তুর মধ্যে আমি বলেছিলাম যে শর্করা থাকে। শর্করার পরিমাণ ঝিল্লিতে খুবই কম থাকে এবং অলিগোস্যাকারাইড থাকতে পারে। অলিগোস্যাকারাইড মানে হলো ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড থাকে। এরা 4 থেকে 5% থাকে। এছাড়া প্রাণী কোষে কোলেস্টেরল থাকে। এই শব্দটা আমাদের অতি পরিচিত। এই কোলেস্টেরলটা সাধারণত প্রাণী কোষে বিদ্যমান। তারপরে স্টেরল। স্টেরল একটা অ্যালকালয়েড, টার্পিনয়েড। এই টার্পিনয়েডটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে স্টেরল নামক একটা টার্পিনয়েড আছে যা কোষের ঝিল্লিতে অবস্থান করে। এই হলো আমাদের অন্যান্য। এছাড়া কিছু ধাতব পদার্থ থাকতে পারে, যেমন ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, তারপর পটাশিয়াম আয়ন থাকতে পারে, কিছু কোএনজাইম থাকতে পারে, তারপর পোরফাইরিন একটা যৌগ আছে, পোরফাইরিন থাকতে পারে। এগুলো কি করে? এগুলোর প্রধান কাজই হলো কোষ ঝিল্লিতে অবস্থান করে কোষের শারীরবৃত্তীয় যে কাজগুলো আছে এই কাজগুলোকে সহায়তা দান করা। আচ্ছা, এই হলো আমাদের রাসায়নিক প্রকৃতি। এখন আমি এখানে একটা সেল মেমব্রেনের চিত্র দিয়েছি। দেখো এখানে আছে কি ফসফোলিপিড, যে লিপিডের সাথে ফসফেট, এই যে গোল গোল বেগুনি রঙের, এগুলো হলো ফসফোলিপিড। তারপরে এসো গ্লাইকোলিপিড। গ্লুকোজ থাকে যে লিপিডের সাথে, সেটা হলো গ্লাইকোলিপিড। এই যে একটা লম্বা শিকল আছে, এইটাই গ্লাইকোলিপিড। তারপরে আসো যে ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিন অর্থাৎ এইগুলো কি? এইটা একটা প্রোটিন। এই প্রোটিনগুলো স্থানান্তরিত হতে পারে, অর্থাৎ এক স্তর থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। তারপরে আছে কি কোলেস্টেরল। এই যে দেখো এই হলুদ হলুদ, এইগুলো হলো কোলেস্টেরল। এই কোলেস্টেরল গুলো এই কোষ ঝিল্লির মধ্যে অবস্থান করে। তারপরে আসো দেখো গ্লাইকোপ্রোটিন। এখানে আছে গ্লাইকোপ্রোটিন, আর এই হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে কি কি আছে? আছে হলো অলিগোস্যাকারাইড। ঠিক আছে, তো এই হলো আমাদের ইয়ে। আর ভেতরে এদিকে আছে সাইটোপ্লাজম ভিতরের দিকে, আর এই 2 স্তর বিশিষ্ট কোষ ঝিল্লি বিদ্যমান। আচ্ছা, এই গেল আমাদের ফিগার সেল মেমব্রেন। তারপরে আসো কোষ ঝিল্লির গঠন শৈলী। কোষ ঝিল্লির গঠন শৈলী কি? কোষ ঝিল্লির গঠন শৈলী হলো, কোষ ঝিল্লি হচ্ছে প্রায় 8 থেকে 15 ডিগ্রি অ্যাংস্ট্রম ব্যাসের অতি ক্ষুদ্র ছিদ্রযুক্ত স্থিতিস্থাপক ক্ষুদ্র সূক্ষ্ম পর্দা, যা সাইটোপ্লাজমকে ঘিরে অবস্থান করে। আমাদের ব্যাসও দেওয়া আছে 8 থেকে 15 ডিগ্রি অ্যাংস্ট্রম। এবং এই কোষ ঝিল্লির মধ্যে ছোট ছোট সূক্ষ্ম ছিদ্র থাকে।
এবং কি করে সাইটোপ্লাজমকে ঘিরে সাইটোপ্লাজমের একটা আকার আকৃতি প্রদান করে। তো এই কোষ ঝিল্লির গঠন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা পর্যালোচনা হয়েছে এবং গবেষণায় বিভিন্ন মতবাদ আসছে। এই মতবাদের মধ্যে এই ঝিল্লির গঠন সম্পর্কে প্রধান 3টি মতবাদ হলো স্যান্ডউইচ মতবাদ, একক ঝিল্লি মতবাদ আর ফ্লুইড মোজাইক মতবাদ। এই 3টা মতবাদকে আমাদের জানলেই হবে। আচ্ছা, প্রথমে আসো স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ আমরা জানি কি, দুইটা পাউরুটিকে ভিতরে কিছু মশলা দিয়ে একত্রিত করে যেটা তৈরি করা হয় সেটা হলো স্যান্ডউইচ। এই স্যান্ডউইচের দুইটা পার্ট থাকে। এখানেও আমাদের এই কোষ ঝিল্লিরও দুইটি পার্ট হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, জি এফ ড্যানিয়েলি এবং এইচ ডেভসন এর মতে ঝিল্লিতে স্যান্ডউইচের ন্যায় দুইটি ধারাবাহিক প্রোটিন স্তরের মাঝখানে হালকা বর্ণের দুটি লিপিড স্তর থাকে। দেখো এখানে আছে কি, এই একটা প্রোটিন স্তর আছে আর এই নিচে সবুজ রঙের আর একটা প্রোটিন স্তর আছে। আর মাঝখানে আছে কি, মাঝখানে আছে লিপিড, 2 স্তর বিশিষ্ট। এই দেখো একই সেম জিনিস, এই একটা স্তর আর নিচে এই একটা স্তর। এই গোল গোল গুলো হলো হেড এবং এই দুইটা সূত্রাকার যে অঙ্গাণু আছে এটাকে বলা হয় টেল বা লেজ, মাথা এবং লেজ। অর্থাৎ এই যে লিপিড স্তর দুইটি, এই দুইটি স্তরের কিছু অংশ আছে মাথা আর কিছু অংশ লেজ। আর প্রোটিনের দুইটা অঞ্চল আছে, এই দুইটা অঞ্চল ধারাবাহিকভাবে বিদ্যমান। তারপরে দেখো হাইড্রোফিলিক জোন, হাইড্রোফোবিক জোন। প্রোটিন হলো হাইড্রোফিলিক অর্থাৎ পানি আকর্ষণ করে, এরা পানি ধারণ করে। আর এই অঞ্চলটা হলো পানি বিকর্ষী অঞ্চল। হাইড্রোফোবিক অর্থাৎ লিপিড অংশটা হলো হাইড্রোফোবিক এবং প্রোটিন অংশটা হলো হাইড্রোফিলিক। আচ্ছা, তাহলে বলছি কি, দুইটি ধারাবাহিক প্রোটিন স্তরের মাঝখানে, এই যে তো দুইটা ধারাবাহিক প্রোটিন স্তরের মাঝখানে দুইটি হালকা বর্ণের লিপিড স্তর থাকে, এই একটা স্তর এই একটা স্তর। তাদের মতে লিপিড স্তর দুটি 35 ডিগ্রি অ্যাংস্ট্রম এবং প্রোটিন স্তর, প্রতিটি প্রোটিন স্তর হলো 20 ডিগ্রি। তাহলে 20-20-40 আর এই হলো 35। হ্যাঁ, কত হয় 75। অর্থাৎ ঝিল্লির মোট পুরুত্ব হলো 75 থেকে 100 ডিগ্রি অ্যাংস্ট্রম। ঠিক আছে। এই ঝিল্লিতে বিভিন্ন আকারের অতি সূক্ষ্ম ছিদ্র থাকে যা প্রোটিন দিয়ে গঠিত। ওনাদের মতে এই যে প্রোটিন স্তরটা আছে, এই প্রোটিন স্তরটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এই ছিদ্রটা মূলত প্রোটিন দ্বারা গঠিত। আচ্ছা, এই হলো আমাদের স্যান্ডউইচ বা ডেভসন ড্যানিয়েলি মতবাদ বা মডেল। আচ্ছা, এই তারপরে আসো, পরেরটা হলো একক ঝিল্লি মতবাদ। জে.ডি. রবার্টসন 1962 সালে এই মতবাদটা প্রদান করেন। তার মতে কি, এই ঝিল্লিটা 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে। আমাদের স্যান্ডউইচ মতবাদ ছিল 4 স্তর বিশিষ্ট, এটা হলো 3 স্তর বিশিষ্ট। বাইরে 2টি স্তর প্রোটিনের এবং ভেতরের স্তরটি ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। ঠিক আছে, ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। এই তাদের মতে প্রোটিনের স্তর দুইটি হবে কি 20 ডিগ্রি অ্যাংস্ট্রম ইনটু 2, মানে দ্বিগুণ। হ্যাঁ, তা দ্বিগুণ যদি হয় তাহলে হলো কি 40, আর লিপিড স্তরটি 25 ডিগ্রি অ্যাংস্ট্রম পুরু, অর্থাৎ ঝিল্লির মোট পুরুত্ব 75 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, অ্যাংস্ট্রম। আচ্ছা, এখন এইখানে দেখো এই যে এই তিনটি স্তরকে একত্রে বলা হয় একক ঝিল্লি। এইখানে সেই কথা লেখা আছে, এই হলো সবুজ বর্ণের প্রোটিন, এইখানে আছে প্রোটিন, আর এই মাঝখানের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে বলা হয়েছে লিপিড স্তর, যা ফসফোলিপিড নামে পরিচিত। কিন্তু স্যান্ডউইচ মতবাদে এইটাকেই 2টা স্তর বলা হয়েছে, লিপিডকে 2টা স্তর হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এখানে ফসফোলিপিড অর্থাৎ লিপিডের স্তরটাকে একটা স্তর হিসেবে দেখানো হয়েছে। এই 3টে স্তরকে একত্রে বলা হয় একক ঝিল্লি। এই যে অন্যান্য যে ক্ষুদ্রাঙ্গ গুলো আছে, যেমন নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, এদেরও যে ঝিল্লিটা অর্থাৎ জৈব ঝিল্লি, এই জৈব ঝিল্লির গঠন কাঠামোটাও এরকম বলে ওনারা মত দিয়েছেন।
ঠিক আছে, এই হলো আমাদের রবার্টসনের মতবাদ বা বা আছে একক ঝিল্লি বা একক ঝিল্লি বা রবার্টসনের মতবাদ। তারপরে আসো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে দেখো এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন এই ফ্লুইড মোজাইক মডেলটি দিয়েছেন এবং এই মডেলটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সমর্থিত। আচ্ছা, তাদের মতে এই যে ঝিল্লির মাঝখানে ডি স্তর ফসফোলিপিড থাকে এবং এর মধ্যে বিক্ষিপ্তভাবে প্রোটিন স্তর থাকে। লিপিড অণুগুলো ঝিল্লির মাঝখানে নানা রকম চলন প্রদর্শন করে, যেমন লম্বা অক্ষ বরাবর দ্রুত চলন, পাশের দিকে চলন এবং অভ্যন্তরীণ চলন। এই চলনগুলো কিন্তু ঝিল্লির মাঝখানে কে চলে? প্রোটিন চলে, বিক্ষিপ্তভাবে চলে। আর একটা হলো ফ্লিপ ফ্লপ চলন, অর্থাৎ এক স্তরের লিপিড অণুগুলোর অন্য স্তরে চলন এবং এর বিপরীত চলনকে ফ্লিপ ফ্লপ চলন বলে। অর্থাৎ লিপিড যখন এক স্তর থেকে অন্য স্তরে যায় এবং অন্য স্তর থেকে আবার সেই পুনরায় ফিরে আসে, তখন এই যে স্বাধীন লিপিডের অণুগুলো স্বাধীন চলন ক্ষমতা, এই চলন ক্ষমতা থাকার কারণে ঝিল্লিকে তরল বা অর্ধ তরল বলা হয়। আমরা বলি কি কোষ ঝিল্লি একটা তরল বা অর্ধ তরল পদার্থ। কেন বলা হয়? লিপিড অণুর এই স্বাভাবিক ফ্লিপ ফ্লপ চলনের কারণে এরকম মনে হয়। আচ্ছা, এখন দেখি এখানে নামকরণ করা হয়েছে কি? নামকরণ করা হয়েছে যে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড আর মোজাইক এই কথাটা বলার মানেটা কি? এই কথাটার মানেটা আমরা একটু দেখি। ফ্লুইড মোজাইক মডেল হলো এইখানে যদি আমরা দেখি, দেখো এইখানে বলা হয়েছে যে লিপিডের কোনো প্রোটিনের কোনো স্তরের কথা বলা হয়নি, এখানে শুধু লিপিডের স্তরের কথা বলা হয়েছে। দেখো এই একটা লিপিড স্তর, নিচেও একটা লিপিড স্তর। আর কি বলা হয়েছে? বলা হয়েছে যে এইখানে প্রোটিন থাকে, প্রোটিনগুলো এই যে লিপিড স্তরগুলো আছে, এই লিপিড স্তরের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে। দেখো ছবিতে যদি আমরা দেখি যে এই যে অভ্যন্তরীণ কিছু লিপিড আছে, এই বাইরের দিকে এই প্রোটিন আছে, এই কতগুলো প্রোটিন, তারপরে এইখানে বাইরের দিকে প্রোটিন আছে, এই ভেতরের দিকে অর্থাৎ হলুদ রঙের যে এগুলো আছে, এই যে এই একটা পদার্থ আছে, এইগুলো হলো সবই প্রোটিন। এই একটা প্রোটিন, এই একটা প্রোটিন, এই একটা প্রোটিন, এই একটা প্রোটিন। অর্থাৎ প্রোটিনগুলো লিপিড স্তরের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। এখন লিপিড স্তরের কথা আগে বলি। লিপিড স্তরের দুইটা অংশ, একটা গোল গোল যে দেখা যায় এই মাথা, আর এই নিচের দিকে দুইটা লেজ থাকে। তো বাইরের দিকেও সেরকম মাথা থাকে, আর এইখানে কোষের ভেতরের দিকে মাথা থাকে, এবং লেজ দুইটা অঞ্চলের মাঝখানে থাকে, একদিকে থাকে। মাথা থাকে বিপরীত দিকে এবং লেজ থাকে ভেতরের দিকে। আচ্ছা, এখন আসো, প্রোটিন আবার দুই ধরন হতে পারে, ইনার প্রোটিন আর এক্সট্রা প্রোটিন। অর্থাৎ বাইরের প্রোটিন হইতে পারে, বাইরেও থাকতে পারে, লিপিডের বাইরেও প্রোটিন থাকতে পারে, এই যে এই একটা আছে, এইখানে আছে, এইখানে আছে। আবার কিছু কিছু প্রোটিন দেখো, এই যে কিছু কিছু প্রোটিন আছে ইন্টেগ্রাল মানে অভ্যন্তরীণ। আবার বলছি কি কিছু কিছু প্রোটিন আছে যারা আলফা হেলিক্স, অর্থাৎ একটা বাহু সূত্র দ্বারা গঠিত প্রোটিন আছে, যারা এই লিপিডের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এখন দেখো, তারপরে দেখো অলিগোস্যাকারাইড আছে, বলেছিলাম এই যে কতগুলো সবুজ সবুজ অলিগোস্যাকারাইড আছে। তারপরে আছে গ্লাইকোলিপিড, মানে যে লিপিডের সাথে স্যাকারাইড বা শর্করা সংযুক্ত থাকে তাদেরকে বলা হয় গ্লাইকোলিপিড। আচ্ছা, এখন দেখো এই যে এই প্রোটিনগুলো কি হয়? বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে। এখন এই যে ফ্লুইড মোজাইক মডেলে ওনারা বলছেন দুজনে যে সমুদ্রের মধ্যে যেমন বরফ থাকলে যেরকম দেখা যায় বিক্ষিপ্তভাবে বরফ থাকলে, সেরকম এই লিপিড স্তরের মধ্যেও এই প্রোটিনগুলো সেরকম দেখা যায়। এখন আবার অন্যভাবে বলে ফ্লুইড মোজাইক। মোজাইক কি জিনিস? মোজাইক মানে কি? সুপ
ছোপ গাছে মোজাইক রোগ হয়, সেই রোগে কি থাকে, সবুজ এবং হলুদের ছোপ থাকে। এইখানেও দেখা যায় যে এই লিপিড অঞ্চল আছে, লিপিড অঞ্চলের মধ্যে প্রোটিন অঞ্চল আছে, সেই জন্য এই অঞ্চলটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। যেহেতু এটা লিপিডের মধ্যে লিপিডকে ফ্লুইড হিসেবে দেখানো হয়েছে এবং প্রোটিনটা মোজাইক হিসেবে বোঝানো হয়েছে, তো এই ফ্লুইড মোজাইক মডেলে মূলত এই কথাই বলা হয়েছে যে লিপিড থাকবে, পুরোটাই হলো লিপিড, ফসফোলিপিড আর গ্লাইকোলিপিড ইত্যাদি, আর মাঝখানে প্রোটিনগুলো বিক্ষিপ্তভাবে থাকবে, বাইরেও থাকতে পারে অথবা ভেতরের দিকেও অবস্থান করতে পারে। আচ্ছা, এই হলো আমাদের ফ্লুইড মোজাইক মডেল। এরপরে আসো যে ফ্লুইড মোজাইক মডেলের পরে কোষ ঝিল্লির কাজ। কোষ ঝিল্লির কাজ কি? কোষ ঝিল্লির প্রধান কাজই হলো ভেদ্যতার প্রতিবন্ধকতা। ভেদ্যতা অর্থাৎ এই যে কোষ ঝিল্লির প্রধান কাজই হলো ভেদ্যতা, মানে প্রবেশ করতে দেয় না ঝিল্লি বিষমভেদ্য বা অর্ধভেদ্য। বিষমভেদ্য মানে কি? বিষমভেদ্য মানে হলো কোনো কিছু ভেতর থেকে বাইরেও যেতে পারে না অথবা বাইরে থেকে ভেতরেও যেতে পারে না। আর একটা বলা হয়েছে অর্ধভেদ্য। অর্ধভেদ্য মানে কি? অর্ধভেদ্য হলো বাইরের থেকে দ্রব ভেতরে প্রবেশ করতে পারবে, কিন্তু ভেতর থেকে বাইরে কিছু বের হতে পারবে না, অর্থাৎ কন্ট্রোল করে। কোষ ঝিল্লির কাজ হলো এই যে আয়ন এবং অন্যান্য পদার্থের চলাচলকে নিয়ন্ত্রণ করে এবং সমন্বয় সাধন করে। পোলার যুক্ত যৌগসমূহের মধ্যে অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন, ক্যালসিয়াম অ্যাসিড আয়ন, তারপরে অ্যামিনোমূলক, অ্যালডিহাইড মূলক, এই যে এবং অন্যান্য যে লবণের আয়নগুলো আছে, এইগুলো সিলেক্ট করে করে কোষ ঝিল্লি তার অভ্যন্তরে প্রবেশ করতে সুযোগ দেয়। যাকে অনুমতি দেয় কোষ ঝিল্লি, সেই আয়নটাই কেবলমাত্র প্রবেশ করতে পারে। আর কিন্তু যদি অ্যালকোহল দেওয়া হয়, ক্লোরোফর্ম দেওয়া হয় ইত্যাদি নন পোলার অর্থাৎ অআয়নিত যে যৌগগুলো আছে, সেই যৌগগুলোকে দ্রুত প্রবেশ করতে দেয়। তারপর বৃহদাণু আছে, বৃহদাণুর মধ্যে আছে পলিস্যাকারাইড, প্রোটিন ইত্যাদি, এগুলোকে ভেতরে প্রবেশ করতে দেয় না, অর্থাৎ প্রয়োজনীয় পদার্থকেই কেবলমাত্র ভিতরে প্রবেশ করতে দেয় এবং অপ্রয়োজনীয় পদার্থকে আটকে দেয়। তারপরে আসো আয়ন পরিশোষণ। আয়ন পরিশোষণ আমরা জানি দুই ভাবে হতে পারে। এক হলো নিষ্ক্রিয় আয়ন পরিশোষণ, আর একটা হলো সক্রিয় আয়ন পরিশোষণ। আচ্ছা, নিষ্ক্রিয় আয়ন পরিশোষণ কি? যেই আয়ন পরিশোষণে কোনো শক্তি বা এটিপির দরকার হয় না, তাকে নিষ্ক্রিয় আয়ন পরিশোষণ বলে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে কি, বাইরের বেশি ঘনত্ব থেকে দ্রবণ আয়নগুলো কোষের অভ্যন্তরে প্রবেশ করবে, অর্থাৎ বাইরে যদি কোনো দ্রবণে আয়নের ঘনত্ব বেশি হয়, তাহলে ভেতরে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করবে। এই প্রবেশটা কিভাবে করবে? ওই যে প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম ছিদ্র আছে, এই ছিদ্রের ভেতর দিয়ে প্রবেশ করবে ব্যাপনের মাধ্যমে। আর আরেকটা হলো সক্রিয় আয়ন পরিশোষণ। সক্রিয় আয়ন পরিশোষণ হলো যে আয়ন এবং নিরপেক্ষ অণু শক্তির সাহায্যে প্রোটিনের বাহকের মাধ্যমে যখন কোষের অভ্যন্তরে প্রবেশ করবে, তখন কে বলা হবে সক্রিয় আয়ন। এই সক্রিয় আয়নের ক্ষেত্রে অবশ্যই এটিপি বা মুক্ত শক্তির প্রয়োজন হবে। মুক্ত শক্তির মাধ্যমে বাহক প্রোটিনের মাধ্যমে বাহিত হয়ে আয়নগুলো কোষ ঝিল্লির বাহির থেকে ভেতরে প্রবেশ করবে, অথবা এক কোষ ঝিল্লি থেকে অন্য কোষ ঝিল্লিতে মধ্য দিয়ে কোষে প্রবেশ করতে পারবে। তারপরে অভিস্রবণ। অভিস্রবণের অবশ্যই কি দরকার হয়? একটা অর্ধবেদ্য পর্দা দরকার হয়। এই অর্ধবেদ্য পর্দা ঝিল্লি একটা অর্ধবেদ্য পর্দা, এর মাধ্যমে অভিস্রবণ নিয়ন্ত্রিত হয় এবং প্রোটোপ্লাজমের প্রয়োজনীয় যে ঘনত্ব, এই ঘনত্ব এই কোষ ঝিল্লি নিয়ন্ত্রণ করে। তারপরে এসো এনজাইমের কাঠামো তৈরি।
আচ্ছা, ব্যাপন ও বস্তুর হস্তান্তর। ব্যাপন হলো কি? ব্যাপন হলো গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটে। এই গ্যাসীয় পদার্থের বিনিময়, যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এই পদার্থগুলোর এই যে কোষ ঝিল্লি সূক্ষ্ম রন্ধ্রের মধ্য দিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে স্থানান্তরিত হয়। আবার বস্তু এভাবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে স্থানান্তরিত হতে পারে। এনজাইমের কাঠামো তৈরি। এনজাইমের কাঠামো তৈরি আমরা বলেছিলাম যে 30 রকমের এনজাইমেটিক প্রোটিন আছে। এই এনজাইমেটিক প্রোটিনের কাজই হলো কি? কাজই হলো এনজাইম কাঠামো তৈরি করা এবং বিপাকীয় ক্রিয়ায় সহায়তা করা। তারপরে আসে জৈব অণু সংশ্লেষণ ও সংবেদন আদান প্রদান। জৈব অণু সংশ্লেষণ অর্থাৎ কিছু কিছু ঝিল্লি আছে যে কিছু বৃহদাণু সংশ্লেষণ করতে পারে। বৃহদাণুর মধ্যে আমাদের কি কি আছে? ওই যে প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড আছে, পলিস্যাকারাইড আছে ইত্যাদি। এগুলো হলো বৃহদাণু। এই বৃহদাণুগুলো জৈব অণু, এগুলো এই অণুগুলো কোষ ঝিল্লি অনেক সময় সংশ্লেষণ করতে পারে। আচ্ছা, কোষীয় ক্ষুদ্রাঙ্গ ও কোষ প্রাচীর গঠন। কোষীয় ক্ষুদ্রাঙ্গ, ক্ষুদ্রাণু, এই কোষীয় ক্ষুদ্রাণু অঙ্গাণু গঠনও করে এবং আকৃতি প্রদান করে। এবং কোষ প্রাচীরের যে উপাদান দরকার হয় সেই উপাদানগুলো মূলত কোষ ঝিল্লি থেকেই কোষ প্রাচীর তৈরি হয়। এবং এই কোষীয় অঙ্গাণু এদের ঝিল্লির মাধ্যমে আয়ন এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু শোষণ করে। তারপরে আসো প্রতিরক্ষা ও পুষ্টি শোষণ। প্রতিরক্ষা কি? কোনো ঝিল্লি বা কোনো আবরণ, সে যে কোনো ধরনের আবরণই তার ভিতরের অংশকে রক্ষা করে। তো কোষ ঝিল্লি কি করে? কোষ ঝিল্লি কোষের ভেতরের যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে রক্ষা করে। তারপরে দেখো জুস্পোর, প্রাণী কোষের ভেতরে যে প্রোটোপ্লাজম আছে, এ কেবলমাত্র ওই একটা আবরণ দ্বারা বা কোষ ঝিল্লি দ্বারাই সুরক্ষিত থাকে এবং আকৃতি প্রদান করে থাকে। এছাড়া কি হয়? এই যে কোষের সাথে কোষকে আবদ্ধ রাখে এবং ঝিল্লির গ্লাইকোপ্রোটিন সহায়তা করে। অর্থাৎ একটা কোষের সাথে আর একটা কোষকে আবদ্ধ করে রাখতে এই ঝিল্লি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আচ্ছা, এই ছিল আমাদের কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনের সার্বিক আলোচনা। তো এই সার্বিক আলোচনায় আমাদের যে সারাংশ আসছে যে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে এই তোমাদের ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পরীক্ষায়, গত পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের প্রশ্ন আসে নাই। সুতরাং তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণর মধ্যে যেটা আছে কোষ ঝিল্লির কাজটা আছে, কোষ ঝিল্লির গঠন এবং স্যান্ডউইচ মতবাদ আসে, তবে ফ্লুইড মোজাইক মডেলটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 5 মার্কসের প্রশ্ন হিসাবেও আসতে পারে, টিকা হিসাবে আসতে পারে। তো আমরা যেই একটা ফিগার দেখিয়েছি, একটা চিত্র দেখিয়েছি ফ্লুইড মোজাইক মডেলের, ওইটা আঁকার চেষ্টা করবা এবং একে ছোট করে একে সুন্দর করে প্রতিটা অংশ যাতে এই ইয়ের সাথে আসে, যেখানে যা যা থাকবে সেই জিনিসগুলো যাতে ফিগারে থাকে সেই চেষ্টাটা করবা এবং সুন্দর করে আঁকার চেষ্টা করবা। আচ্ছা, এখন আমি এনজাইম চ্যাপ্টারে একটা 2টা ক্লাস নিয়েছিলাম, কিন্তু তাতেও আমি এনজাইমটা কমপ্লিট করতে পারি না। যেহেতু সময় আছে সেজন্য আমি একটু এনজাইমের কোএনজাইম সম্পর্কে একটু আলোচনা করতে চাই। কোএনজাইম হলো কি? প্রোটিন এবং অজৈব অংশ বা প্রস্থেটিক গ্রুপকে মিলাইয়া বলা হয় কোএনজাইম। এখন এনজাইমের সাথে কোএনজাইম সংলগ্ন অবস্থায় থাকে এবং এই সংলগ্ন অবস্থায় ঠিকই একটা কোএনজাইম এনজাইম হিসেবে কাজ করতে পারে। তাহলে প্রোটিনের সাথে কি কি থাকতে পারে? এটিপি থাকতে পারে, এনএডি থাকতে পারে, এনএডিপি থাকতে পারে, এফএডি থাকতে পারে, এএমপি থাকতে পারে, এডিপি থাকতে পারে,
এডিপি থাকতে পারে। এই পদার্থগুলো হলো অজৈব অংশ বা প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপ এবং সরল প্রোটিন মিলেই একটা অ্যাক্টিভ সাইট গঠিত হয়। এই অ্যাক্টিভ সাইট গঠন করার পরেই এনজাইম কাজ করতে পারে। যদি কোনো এনজাইম থেকে প্রস্থেটিক গ্রুপকে বিচ্ছিন্ন করা হয় তাহলে কিন্তু এই এনজাইমটা কাজ করতে পারে না, অর্থাৎ দুইটার সমন্বয়ে একটা কার্যকরী এনজাইম গঠিত হয়। এখন আমি এইখানে আমাদের প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোএনজাইম হলো এটিপি। এই জিনিসটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, দেখো এই একটা এটিপি আছে, এটিপির সংকেত। এটিপি কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। দেখো এই একটা অ্যাডোনোসিন মানে রাইবোজ সুগার, একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার আছে। এই রাইবোজ সুগারের সাথে একটা অ্যাডিনিন যুক্ত আছে। এই একটা প্রথম 1 নাম্বার কার্বনের সাথে একটা নাইট্রোজেন সুগার আছে, ঠিক আছে, নাইট্রোজেন বেজ আছে, সরি, একটা নাইট্রোজেন বেজ আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর কি হলো, এই যে 5 নাম্বার কার্বন, এখান দিয়ে 5 নাম্বার কার্বন বের হয়েছে। 5 নাম্বার কার্বনে 3টা ফসফেট মূলক আছে, 3টা ফসফেট মূলক আছে। হ্যাঁ, এই ফসফেট মূলকের মধ্যে এই একটা ফসফেট, তার সাথে আবার অক্সিজেনের সাথে আরেকটা ফসফেট, আবার আরেকটা ফসফেট, অর্থাৎ 3 ফসফেট গ্রুপ থাকে। এই 3টা অংশ থাকে। এই ফসফেট গ্রুপের মধ্যেই শক্তি আবদ্ধ থাকে। আমরা জানি এই উদ্ভিদ কেবলমাত্র এটিপির শক্তিকে ব্যবহার করতে পারে, অন্য কোনো শক্তিকে ব্যবহার করতে পারে না। যেমন এনএডিপির মধ্যে 3 অণু এটিপি থাকে, এফএডির মধ্যে 2 অণু এটিপি থাকে। এই শক্তিগুলো স্ক্রেপ চক্রের মাধ্যমে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে জারিত হয়ে এটিপিতে পরিণত হয়, এবং এটিপি গিয়ে শক্তি হিসেবে উদ্ভিদ ব্যবহার করতে পারে। এখন দেখো লেখা আছে কি, এই যে দেখো এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই বন্ডের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি আবদ্ধ অবস্থায় থাকে। প্রথম যে বন্ডটা আছে, এই বন্ডটায় 800 কিলো ক্যালোরি, আর দ্বিতীয় বন্ডে দেখো আমি একটু 8000 ক্যালোরি, সরি, প্রথম বন্ডে থাকে 8000 ক্যালোরি, এবং দ্বিতীয় বন্ডে থাকে 4000 ক্যালোরি, এবং তৃতীয় বন্ডে থাকে 2000 ক্যালোরি। এখন কোন বিক্রিয়াকে যদি সংগঠিত হতে তার 8000 ক্যালোরি দরকার হয়, তখন একটা ফসফেট বন্ড ভেঙে সেই শক্তি ব্যবহার করে বিক্রিয়াটা সম্পন্ন করে। তাইলে তখন এই যৌগটা ডাইফসফেটে পরিণত হয়, কারণ 2টা ফসফেট থেকে যায়। আবার যদি কোনো বিক্রিয়ার জন্য 6000 ক্যালোরি শক্তির দরকার হয়, তখন এইখানেও এই বন্ডটাও ভেঙে যাবে, কিন্তু অতিরিক্ত কিছু শক্তি থাকবে, যে শক্তিটা অপচয় হয়ে যাবে, কারণ 2 বন্ডের মধ্যে 12000 ক্যালোরি আছে, কিন্তু এই প্রথম বন্ডে 8000 আছে। এখন যদি আমার 10000 দরকার হয়, তাহলে এখানে যদি না ভাঙে, তাহলে তো আমার আরো 2000 আমি পাবো না, তাহলে আর বাকি আবার 2000 থেকে যাবে, অর্থাৎ সেইটা অপচয় হবে। এরকম যদি আরো শক্তির দরকার হয়, তখন এই বন্ডটাও ভেঙে যাবে। তো এরকম উদ্ভিদ তার প্রয়োজনে প্রথম বন্ডটা ভাঙবে, তারপরে তাহলে এটিপি তখন এডিপিতে পরিণত হবে। এই যে দেখো নতুন এইখানে একটা দেয়া আছে, এই যে একটা ফসফেট বের হয়ে গেছে, আর এই 2টা ফসফেট আছে, সুতরাং অ্যাডিনোসিন ডাইফসফেট। আবার যদি আরো দরকার হয় শক্তি, তখন দ্বিতীয় বন্ড ভাঙবে, এবং দ্বিতীয় বন্ড ভাঙলে তখন হবে কি এএমপি, মানে এম মানে মনোফসফেট, একটা ফসফেট থাকবে তখন। আর যখন পুরাটাই ভেঙে যাবে, তখন আলাদা আলাদা যৌগে পরিণত হবে, অর্থাৎ এই যে রাইবোজ সুগার এবং অ্যাডোনিসিনে পরিণত হবে। এখন আবার উল্টা আমরা দেখতে পাই, যখন কোনো হয় অজৈব ফসফেট যদি আসে, সেই অজৈব ফসফেট আবার এএমপির সাথে যুক্ত হয়ে এডিপি হয়, আবার এডিপির সাথে আরেকটা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপিতে পরিণত হয়। এইভাবে ব্যালেন্স সৃষ্টি হয়। আর
আর এনএডি কে ক্রেবস চক্রে জারিত হয়ে 3 অণু, এনএডিপি ও 3 অণু, এফএডি তে 2 অণু, এএমপি তো অব্যবহারযোগ্য শক্তি। এই শক্তিকে এটিপি তে পরিণত করার পরে কেবলমাত্র উদ্ভিদ সেই শক্তিটাকে ব্যবহার করতে পারে। সেজন্য এটিপি কে উদ্ভিদ কেবলমাত্র এটিপির শক্তিকে উদ্ভিদ ব্যবহার করতে পারে বিধায় এই যৌগটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েল। আর এনএডি এবং অন্যান্য যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো এটিপিতে কনভার্ট হয়, কনভার্ট হয়ে সেই এটিপি উদ্ভিদ ব্যবহার করে। আচ্ছা, এই ছিল তোমাদের সাথে আমার আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।